বাড়তি লাভের আশায় বাজারে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ক্ষতিকর মশার কয়েল। প্যাকেটের গায়ে উৎপাদক প্রতিষ্ঠানের তথ্য না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। আমদানি কমায় রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ব্যবসায়ীদের। এবং রংপুরে আর মাত্র কদিন বাদেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। চাষের উপকরণ আর প্রকৃতি অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। সামান্য একটি মশার কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক 137টি সিগারেটে থাকা নিকোটিনের চেয়েও ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন মত উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাটে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মানবদেহের জন্য ক্ষতিকর এসব মশার কয়েল। বাড়তি লাভের আশায় নিম্নমানের এসব কয়েল বিক্রির দাবি বিক্রেতাদের। আর ক্রেতারা বলছেন ক্ষতিকর দিক সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণেই কয়েল কিনছেন তারা। জুবায়ের ফাসলের প্রতিবেদন। মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে এভাবেই দৈনন্দিন কাজ সারেন অনেকে, কিন্তু তারা জানেন না অজান্তেই তাদের দেহে প্রবেশ করছে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। কয়েল উৎপাদন ও বাজারজাত করার ক্ষেত্রে দেশে সুস্পষ্ট নীতিমালা থাকলেও তা মানছে না কিছু অসাধু ব্যবসায়ী। মাত্রাতিরিক্ত রাসায়নিক সমৃদ্ধ এসব কয়েলের অধিকাংশেরই নেই বিএসটিআই এর অনুমোদন। আমরা তো অতটুকু চিন্তা ভাবনা করি না, ভালো মশার কয়েল, এই কারণে আমরা মশাটা মারা যায়, এই কারণে আমরা কয়েলটা নিয়ে যাই। আমরা বুঝি না যে এটা কোনটা আসল কোনটা নকল। কোম্পানি যেটা আসলে আমরা রেখে দিই। দিলে মনে করেন বিএসটি আছে, সেগুলোর মানে কয়েলের লাভ কম, আর এটা এমন ভাবে একটা লাভ দেখা যায়, তখন আমরা দেখি যে এটা লাভ বেশি, সেই জন্য এটা আমরা বিক্রি করি। চটকদার বিজ্ঞাপন আর মশা মারার গ্যারান্টি দিলেও এসব কয়েলের কোনোটিরই প্যাকেটের গায়ে নেই কোম্পানির সঠিক কোনো ঠিকানা কিংবা রেজিস্ট্রেশন নম্বর। এক্ষেত্রে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আর ক্ষতিগ্রস্ত হচ্ছে নিয়ম নীতি মেনে কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। আমরা তো আমাদের অনুমোদনের বাইরে যেতে পারবো না, বা যারা মূলধারা যারা আছে তারা কিন্তু এটা যেতে পারবে না। এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক ভালো কোম্পানি, যারা সঠিকভাবে করছে, কিন্তু তারা এফেক্টেড হচ্ছে সেল। এখন কত পার্সেন্টেজ এটা তো ক্যালকুলেশনের ব্যাপার। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েলে সহনশীল মাত্রায় রাসায়নিক ব্যবহারের নির্দেশনা অধিকাংশ কোম্পানি না মানার কারণে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। একটি মশার কয়েল 8 ঘন্টা জ্বালালে 137টি সিগারেট যে পরিমাণ এই অতি ক্ষুদ্র পার্টিকুলেট ম্যাটার তৈরি করে, ঠিক সমপরিমাণ বায়ু দূষণ করে থাকে। পাশাপাশি একটি কয়েল থেকে যেই ফর্মালডিহাইড নিঃসৃত হয়, 51টি সিগারেট পোড়ালে পরে সেই একই পরিমাণ ফর্মালডিহাইড নিঃসৃত হয়। কড়া নজরদারির মাধ্যমে শিগগিরই অনুমোদনহীন মশার কয়েল বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বানও জানান তিনি। এই যে কয়েলের ক্ষতি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সঙ্গে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের রসুনের দাম। দেশি পেঁয়াজ, আলুর দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আমদানিকৃত পেঁয়াজ আর আদার দাম। আর ব্যবসায়ীরা বলছেন আমদানির পরিমাণ কমে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে, তবে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। এক সপ্তাহ আগে মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি আড়তগুলোতে কেজি প্রতি রসুন বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকায়। চলতি সপ্তাহে থাইল্যান্ড কিংবা চীন থেকে আনা সব ধরনের রসুন বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে দেশি পেঁয়াজের বাজার দর। দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে 28 থেকে 31 টাকা পর্যন্ত ভালোটা, আর ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হইতেছে 28 থেকে 30 টাকায়, পাকিস্তানি বিক্রি হইতেছে 25 থেকে 27 টাকায়। রসুন বাড়ছে 20 টাকা কেজিতে, আর আদা বাড়ছে 10 টাকা। মালের দাম বাড়ার কারণ হলো আমদানি কম, অনেক গড় সিজন, এই জন্য বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই জন্য বাজারে কিছুটা বেড়েছে দেশি মসুর ডালের দাম। কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকায়, তবে অপরিবর্তিত রয়েছে সব ধরনের মশলা আর ভোজ্য তেলের দাম। খোলা তেল প্রায় আগের মতোই, ধরেন ড্রাম আছে আপনার 11,200 এরকম,
আর বোতলজাত তেল 485। গত সপ্তাহের তুলনায় এখন মশলার বাজার অনেক কম, আর গুঁড়া দুধের দাম তো আগের তুলনায় অনেকাংশে কমছে। অবরোধের সময় যেগুলো মাল অনেক সময় আনা ছিল, যেগুলো বিক্রি হয় নাই, এখন তো ওগুলোর দাম অনেক কমে গেছে, সেগুলোতে এখন লস দিয়ে বিক্রি করতে হবে আমাদের। এদিকে আড়তে প্রচুর চাল থাকলেও আর কয়েকদিন পরেই নতুন চাল বাজারে আসবে বলে জানিয়েছেন পাইকারি চালের আড়ত মালিকরা। নিম্নবিত্তরা যেটা খায়, যেটা চলে বেশি, তো মোটা চাল কেজি 27 টাকা 28 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। তো এই রেটে যদি চাল আমাদের আবার ধান উঠতেছে, তাহলে বাজারটা যদি আরো পড়ে যায় তখন দেশের অবস্থা কি হবে? এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 7 থেকে 8 টাকা কমেছে চিনির দাম। বাজারে প্যাকেট প্রতি গুঁড়ো দুধের দাম কমেছে 40 থেকে 70 টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানবো সহকর্মী ফেরদৌস লিপির কাছ থেকে। তিনি রয়েছেন নগরীর খাতুনগঞ্জে। লিপি। মাহমুদ, আপনি জানেন যে টানা 3 মাসের অবরোধ এবং হরতালের কারণে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের যে সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে যে সরবরাহ ব্যবস্থা কিংবা জিনিসপত্রের যে দাম তা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, আবার কখনো এমন নিম্ন পর্যায়ে গেছে যে ব্যবসায়ীরা লোকসান দিয়ে তাদের কেনাবেচা করতে হয়েছে। তো এখন পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক। আমরা দেখছি যে প্রচুর পরিমাণ ভোগ্যপণ্য কিন্তু বাজারে প্রবেশ করছে এবং আপনি জানেন যে এই বৃহত্তর বাজার থেকে কিন্তু চট্টগ্রাম, নগর এবং যে আশপাশের যে জেলা সেখান থেকে পণ্য সরবরাহ হয়ে থাকে এবং আমরা দেখছি যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক। এবং এর মধ্যে আমি যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারাও বলছে যে সরবরাহ ব্যবস্থাটা স্বাভাবিক হয়ে আসছে এবং দামের ক্ষেত্রেও অনেকটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছে ভোগ্যপণ্যের দামের ক্ষেত্রে। তো আজকে বাজারে এসে যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বেশিরভাগ নিত্য পণ্যের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে এবং বেশিরভাগই আসলে কমতির দিকে, এবং শুধুমাত্র রসুন এবং কিছু কিছু ডালের বাজারটা কিছুটা অস্থিতিশীল। সেক্ষেত্রে আপনাকে একটু জানিয়ে রাখি যে কাঁচা পণ্য যেগুলো, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন, এর মধ্যে রসুনের দামটা কিছুটা ঊর্ধ্বমুখী। সেটা হচ্ছে প্রায় কেজি প্রতি কিন্তু গত সপ্তাহের চেয়ে 20 টাকা বেড়ে গেছে। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছে আমদানির পরিমাণটা কিছুটা কম, কারণ এখন সিজনটা কম, যেখান থেকে বিশেষ করে রসুন আমদানি হয় সেই চীন দেশে রসুনের পরিমাণটা কম, কিন্তু পেঁয়াজ এবং আদার দাম কিন্তু কমতির দিকে এবং প্রচুর পরিমাণ দেশীয় পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু বাজারে আসছে এবং এই জন্য কেজি প্রতি প্রায় 2 থেকে 3 টাকা কমেছে। তবে আদার দামটা কিন্তু কমেনি, সেটা স্থিতিশীল আছে বলে আমাদেরকে জানিয়েছে। 100 টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। অন্যদিকে সব ধরনের ভোজ্য তেলের দাম কিন্তু কমতির দিকে। এক্ষেত্রে তারা বলছেন যে মিল থেকে প্রচুর পরিমাণ ভোজ্য তেল সরবরাহ করছে এবং আমরা দেখতে পেয়েছি পাম, সুপার এবং যে সুপার সোয়াবিন আছে সেগুলো সবগুলোর দাম কিন্তু স্থিতিশীল আছে এবং মন প্রতি কিছু কিছু তেলের দাম কিন্তু 10 থেকে 20 টাকা কমেছে এবং সেটা আসলে খুচরা পর্যায়ে গিয়ে খুব একটা পার্থক্য হয় না। এবং অন্যদিকে ডালের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডালের বাজারটা কিছুটা ঊর্ধ্বমুখী। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটা বলছে সেটা হচ্ছে আসলে বুকিং রেটটা কিছুটা বেড়েছে যেখান থেকে ডাল আমদানি করা হয় এবং আপনি জানেন যে ডালের বাজারটা কিন্তু বেশিরভাগই আমদানি নির্ভর বাংলাদেশে এবং এই ক্ষেত্রে কিন্তু কিছুটা দাম বেড়েছে এবং বিশেষ করে মসুর, ছোলা সহ অন্যান্য যে ডালগুলো আছে সেগুলো কিন্তু ডালের দামটা বেড়েছে এবং এই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত খাতুনগঞ্জে এবং খাতুনগঞ্জে সরবরাহ ব্যবস্থাটা স্বাভাবিক, যেহেতু বন্দর এবং স্থলবন্দর এবং সমুদ্র বন্দরগুলো থেকে পণ্য আসছে এবং সেগুলো বেচা বিক্রি হচ্ছে, এই কারণে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং এখান থেকে যাচ্ছে। আর চালের বাজারটা যদি বলি, চালের বাজারটা আসলে গত 2 মাস ধরে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, তবে এই সপ্তাহে এসে কিন্তু তেমনটা কমেনি, তবে আবার বাড়েও নেই এবং মোটামুটিভাবে চালের বাজারটা স্থিতিশীল আছে। এবং আপনি জানেন যে খাতুনগঞ্জের পরে যে চাকতাই আছে সেই চাকতাই হচ্ছে চট্টগ্রামের অন্যতম যে বড় পাইকারি বাজার চালে, সেই পাইকারি বাজার। এবং আমরা চাকতাই কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে চালের বাজারটা মোটামুটি এই সপ্তাহে স্থিতিশীল আছে, তবে সাধারণ মানের যে চাল, যেটা সাধারণ মানুষজন খায়, সেই চাল কিন্তু 32 থেকে 35 টাকা ধরে পাওয়া যাচ্ছে। এবং উত্তরবঙ্গ থেকে যে চাল আসে সেই চাল আপনি জানেন যে হরতাল অবরোধের কারণে গাড়ি ভাড়া কিন্তু প্রায় অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল, প্রায় 20-30 হাজার টাকা প্রতি গাড়িতে তাদের বাড়তি দেওয়া হয়েছিল। সেই প্রভাবটা আছে, তা না হলে কিন্তু চালের বাজার আরও কমতির দিকে থাকতো বলে চাল ব্যবসায়ীরা আমাদেরকে যতটুকু জানিয়েছে। এবং এর মধ্যে কিন্তু যেটা আপনাকে বলছিলাম যে সরবরাহ ব্যবস্থা যেমন স্বাভাবিক আছে, এখানে আবার এখান থেকে খুচরা বিক্রেতারাও কিন্তু নির্বিঘ্নে নিতে পারছে, যেহেতু হরতাল অবরোধের প্রভাব আসলে নাই সে কারণে। তো খাতুনগঞ্জে এই ছিল মোটামুটি এখনকার মতো পরিস্থিতি। মাহমুদ।
দর্শক, দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপিব। দেশের খাদ্য ভাণ্ডার বলে পরিচিত উত্তরাঞ্চলের রংপুরের কৃষি অঞ্চল, যেদিকেই দুচোখ যায় শুধু সবুজাব ধানের দোল। আর মাত্র কদিন পরই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা, আর হাসি ফুটবে তাদের মুখে। বীজ, সার, কীটনাশক আর প্রকৃতি অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। ধনধান্যে পুষ্পে ভরার মতোই যেন ভরে আছে রংপুরের উর্বর ভূমি প্রান্তর। যতদূর চোখ যায় মাঠের পর মাঠ জুড়ে এখন শুধুই সবুজ ধানের দোল, আর এই দোলেই দুলছে যেন কৃষকের হাসিমাখা প্রাণ। তারা বলছেন এবার সবকিছু অনুকূলে থাকায় এবং আর যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তবে তাদের গোলা ভরে উঠবে সোনালী এই ধানে। ধান এখন তো আমরা এই আও ধান, হীরা ধান আবাদ করছি, মোটামুটি ভালোই আর কি ফলন তো আমাদের আছে। এবারকার আবহাওয়া খুব ভালো, আমাদের আবাদ খুব সুন্দর হবে এবং পরিস্থিতি খুব ভালো আছে। আর মাত্র 10 থেকে 12 দিন, এরই মাঝে সবুজাব এই ধান পরিণত হবে সোনালী ফসলে। কৃষকরা বলছেন বীজ, সার, কীটনাশক, সর্বোপরি আবহাওয়া অনুকূলে তাদের, তাই বাম্পার ফলনের আশা করছেন তারা। এই সারের কারণে, আবহাওয়ার ভালো কারণে আমাদের আবাদ খুব ভালো দেখা যেতেছে। আশা করা যায় আবাদ খুব বাম্পার ফলন হবে। পোকা সেরকম না, আমরা 2 বার কীটনাশক ব্যবহার করছি, সুস্থ সবল আমাদের ধান চলে। কৃষি বিভাগের নানামুখী পরামর্শ এবং আধুনিক প্রযুক্তিগত নানা সহায়তায় কৃষকরা এখন বোরোর উৎপাদন খরচে আগের চেয়ে অনেকটাই লাভবান হচ্ছেন। বিদ্যুতেরও কোনো অসুবিধা হচ্ছে না এবং ডিজেলেরও কোনো অসুবিধা হচ্ছে না, যার কারণে চাষিরা সঠিকভাবে তারা সেচ প্রদান করতে পারছে। এছাড়াও আমাদের এলাকায় AWD পদ্ধতি চাষিদের মধ্যে আমরা ছড়াইয়া দিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রংপুর অঞ্চলের 5 জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি জমিতে বোরোর ফলন হয়েছে। ধানের পরিস্থিতি 4টি ডিস্ট্রিক্টে খুবই সুন্দর এবং বাজার দরও সরকার আগাম ব্যবস্থা নিচ্ছেন। এতে দেখা যাবে যে বাজার দরও হয়তো চাষিদের পক্ষেই থাকবে, এতে করে চাষিরা এই বোরো চাষ করে লাভবান হবেন। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 5,01,964 হেক্টর জমিতে 20,14,000 মেট্রিক টন ধানের ফলন আশা করছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাগেরহাটের শহর সংলগ্ন ভৈরব নদের তীরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা আসার আগে এই নির্মাণাধীন এই বাঁধে ভাঙন দেখা দেয় আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী। তবে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া ইউনিয়নের রাধাবল্লভ, পঞ্চমালা, খেগড়াঘাট, মাদারদিয়া ও বাঁশবাড়িয়া গ্রামের কয়েক হাজার মানুষ বসবাস করছেন এই বাঁধটির ভেতরে। চলতি অর্থবছরে বেড়িবাঁধের 375 মিটার কাজ শেষ হতে না হতেই এতে দেখা দিয়েছে ভাঙন। এছাড়া বাঁধের বেশ কয়েকটি স্থানে দেবে গেছে ব্লক। এতে আতঙ্কিত এলাকাবাসী। আসন্ন বর্ষা আসার আগেই বাঁধটি যথাযথভাবে মেরামত করা না হলে বর্ষায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, চিংড়ির ঘের সহ বসতবাড়ি। এই অবস্থায় দ্রুত বাঁধটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এখনই এই সময় ভেঙে চলে যাচ্ছে, এরপরে বর্ষার সিজনে জায়গা তো রাস্তা থাকবে না, আমাদের চলাফেরা যাতায়াতের কি হবে। সরকার কোটি কোটি টাকা বাজেট করেছে, তো অথচ এই জায়গায় এই 2 মাস হয়ে গেল পারলো না, আবার এই ব্লক ভেঙে নেমে যাচ্ছে। মানুষের যাতায়াতে এমন সমস্যা যা বলা যায় না। মাসখানেক হয়েছে বা 2 মাস হয়ে গেছে, তাতে এই কাজ করে গেছে, এখন আবার সেই ফাটল অবস্থা হয়েছে। এদিকে বাঁধটির ঝুঁকিপূর্ণ স্থানগুলো অবিলম্বে মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে কাজটি ক্ষতি হয়েছে, যে কাজটা দেবে গেছে, সেই কাজটা অবশ্যই রিপেয়ার করতে হবে এবং ঠিকাদারকে সেই ব্যাপারে আমরা জোর তাগিদ দিচ্ছি এবং কনসালটেন্টকে বলেছি এবং সর্বমহলে আমাদের বলছি এবং আমি নির্বাহী হিসেবে আমি আশ্বস্ত করতে চাই এটা কাজ অতি তাড়াতাড়ি রিপেয়ার করবে। 2010-11 অর্থ বছরে বিশ্বব্যাংকের প্রকল্পের আওতায় 6.5 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য 2টি প্যাকেজে 36 কোটি টাকার দরপত্র আহ্বান করে পানি উন্নয়ন বোর্ড। এরপর চলতি অর্থ বছরে 375 মিটার ব্লক এবং 6.5 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য 9,46 লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্বব্যাংক। সময় সংবাদ, বাগেরহাট। মাদারীপুরের শিবচর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়ন ভূমি অফিসে দালাল এবং অতিরিক্ত টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অবশ্য ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদাররা এসব অভিযোগ অস্বীকার করেন। আজ জেলা প্রশাসক আশ্বাস দিলেন লিখিত কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আইনউদ্দিন মোড়ল 6 মাস যাবৎ ঘুরছেন মাদারীপুরের শিবচর উপজেলার মাতবরের চর ইউনিয়ন ভূমি অফিসে জমির খাজনা পরিশোধ করার জন্য। তহসিলদারের চাহিদা মতো টাকা না দেয়া পাচ্ছেন না খাজনা পরিশোধের রসিদ। ফলে পদ্মা বহুমুখী প্রকল্পের জমি অধিগ্রহণের বিলও তুলতে পারছেন না। এ বিষয়ে উপজেলা ভূমি সহকারী কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেও কোনো কুলকিনারা পাননি এমনই অভিযোগ তার। প্রায় দূর পারি আসি, খাজনা নেয় না, না নেয় আমরা এসএলএন স্যারের কাছে জানাইছি, দরখাস্ত দিছি, পদক্ষেপ নিতেছে না। শুধু আইনউদ্দিন মোড়লই নয়, তার মতো অনেকেই জমির নামজারি সহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে গিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন শিবচর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসে। আমার কাছ থেকে টাকা চাইছে 1000, আমি তাকে বলছি আমি টাকা দিয়ে সরকারি টাকার অতিরিক্ত কোনো টাকা দিতে পারবো না, সেজন্য আমার চেকটা কাটে দেওয়া হয়নি এখনো। 11টা বাজে আসছি, আসার পর 10 মিনিটের মধ্যে মানে সে চলে গেছে গা। এখন তো 1:30টা বাজে বসে রয়েছি, এখন পর্যন্ত সে আসে নাই। তবে ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদাররা এসব অভিযোগের কথা অস্বীকার করলেন। আর এ ব্যাপারে শিবচর উপজেলা ভূমি সহকারী কমিশনার সানজিদা ইয়াসমিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। গভর্নমেন্টের যে নির্দেশনা সেভাবে কাজ করা হয়, কারো কাছ থেকে কোনো অতিরিক্ত কোনো কিছু করা হয় না এবং কোনো অতিরিক্ত টাকা পয়সা নেওয়া হয় না। গভর্নমেন্টের ফি ছাড়া কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না এবং কি বলা যায়, আমরা কোনো হয়রানি হয় না, এখানে আসলে সঠিক সময়ে কাজ করে। অবশ্য লিখিত কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কোনো তহসিলদার বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যাতে যা প্রাপ্য বা যতটুকু ফি নেওয়ার কথা তার চেয়ে বেশি নেয়, তাহলে কিন্তু এটা আইনানুগভাবে আমরা দেখব এবং সেই সমস্ত তহসিলদার বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 250 টাকা ফির মাধ্যমে জমি খারিজ সংক্রান্ত যে কোনো বিষয় আবেদনের 45 দিনের মধ্যে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে ভারতে পাচারের সময় 24টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির 38 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, গতকাল দক্ষিণ তলুইগাছি সীমান্তের নটি জঙ্গল এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে একটি ধানের ক্ষেতের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কোনো সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে সেগুলো পথেই ফেলে যায় তারা। স্বর্ণগুলোর বাজার মূল্য 1,54,000 টাকা বলে জানিয়েছে বিজিবি। এবারে জানাবো গত সপ্তাহে শেয়ার বাজারের লেনদেনের খবর। লেনদেন কমার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে অন্যান্য কার্য দিবসে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বেড়েছে 248,96 লাখ টাকা এবং সূচক বেড়েছে 68 পয়েন্ট। 289,56 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 78,12 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4,305 পয়েন্ট। তবে দ্বিতীয় কার্যদিবস থেকে বাড়তে থাকে লেনদেন। এদিন লেনদেন বেড়ে দাঁড়ায় 412,19 লাখ টাকায়। সূচক কমে দাঁড়ায় 4,291 পয়েন্টে। মঙ্গলবার বাংলা নববর্ষের কারণে বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন কার্যক্রম। তৃতীয় কার্যদিবস বুধবারেও অব্যাহত থাকে সূচক ও লেনদেন বাড়ার ধারা। এদিন লেনদেন হয় 469,74 লাখ টাকা এবং সূচক বেড়ে দাঁড়ায় 4,360 পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন বেড়ে দাঁড়ায় 538,52 লাখ টাকায়। পাশাপাশি সূচক বেড়ে পৌঁছায় 4,373 পয়েন্টে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 142টির, কমেছে 136টির এবং অপরিবর্তিত ছিল 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দাম বাড়ার দিক থেকে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জাহিন স্পিনিং লিমিটেড, এস আলম কোল্ড রোলেড স্টিলস লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। অন্যদিকে সবচেয়ে বেশি দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আর্গন ডেনিমস লিমিটেড, ফোনিক্স ফিন্যান্স ও পপুলার লাইফ ছিল উল্লেখযোগ্য। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দেশের সম্ভাবনাময় ওষুধ শিল্পে ফার্মাসিস্টদের চাকরির সুযোগ তৈরি করতে রাজধানীতে হয়ে গেল দুদিনের ফার্মা ক্যারিয়ার ফেয়ার, যেখানে দেশের প্রথম সারির বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাড়াও অংশ নিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ফার্মাসিস্টরা। ফলে চাকরি প্রার্থী ও চাকরিদাতা উভয়ের মধ্যে একটি সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে। এমনটাই মত ফার্মা ক্যারিয়ার ফেয়ারের আয়োজকদের।
বর্তমানে বিশ্বের প্রায় 102টি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। আর সম্ভাবনাময় এই খাতে দেশের তরুণ জনশক্তির একটি বড় অংশের চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের যোগাযোগ তৈরি করতেই ফার্মা ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি, যেখানে অংশ নিয়েছে দেশের প্রথম সারির 22টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর এই মেলার মধ্য দিয়ে এসব প্রতিষ্ঠানেরও সুযোগ হচ্ছে সরাসরি মেধাবীদের বাছাই করতে। আমাদের প্রতিষ্ঠানের যে চাহিদা, এটা আসলে ম্যাক্সিমাম আমরা এই ধরনের ফেয়ার থেকে নিয়ে থাকি। যোগ্য প্রার্থীদেরকে আমরা যাচাই বাছাই করিনি, আসলে ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা থেকে তাদের ব্যক্তিগত যোগ্যতাকে বেশি প্রাধান্য দিই। একই স্থানে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান সম্পর্কে সরাসরি তথ্য জানার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ছিল বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগ থেকে সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরাও। স্টুডেন্টরা নিজেদেরকে যাচাই করতে পারতেছে, দেশের টপ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সম্পর্কে জানতে পারতেছে। আমাদের অপরচুনিটি বহুত আছে এখানে, আর এটা অনেক গ্রোয়িং, আমাদের অপরচুনিটি বেশি, আমরা আমাদের গুড ক্যারিয়ার এখানে আমরা বিল্ড আপ করতে পারি। আমরা যখন সিভি ড্রপ করি আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, আর জব ফেয়ারে আমরা মানে সবকিছু হাতের কাছে পাচ্ছি। আমরা অনেকগুলো কোম্পানি আমরা একসাথে পাচ্ছি। আয়োজকরা মনে করছেন এই ধরনের ক্যারিয়ার ফেয়ারের মধ্য দিয়ে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রার্থী উভয়ই লাভবান হচ্ছে। সারা বাংলাদেশের 34টি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট পাশ করে তাদেরকে একটি ছাদের নিচে এনে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া, এর মাধ্যমে তারা এখানে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করার সুযোগ পাচ্ছে এবং তাদের সিভি ড্রপ করছে, মক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা আছে এবং গতবারও অনেকের চাকরি হয়েছে, এবারও আমরা অনেকের চাকরি হবে বলে আমরা আশা করি। তথ্য আদান প্রদান ও মেধাবীদের চাকরির সুযোগ তৈরিতে এ ধরনের ফেয়ার অনেক বেশি ভূমিকা রাখে বলেও মত সকলের। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বাংলাদেশ ভারত বাণিজ্যে অশুল্ক বাধা প্রসঙ্গে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন জ্যেষ্ঠ বাণিজ্য সচিব মোহাম্মদ হেদায়েতুল্লাহ আল মামুন, ডিসিসিআর সভাপতি হোসেন খালেদ এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি এর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। The egg in the wrong basket. I think we can afford to improve our BSTI without any help from anybody, financial or otherwise. So the thing is, India has a vested interest, so we should not have anything to do with Indian institution to improve our BSTI. So these are practical things. As a businessman, I would say. So we must take it up politically. The studies have been made thanks to CPD. I think they have identified all the issues, but behind all these facts is the fact that we need to create an environment where Bangladesh would be allowed to have its due role in the trade that India has, foreign trade that India has with the rest of the world. We want an even playing field. Thank you very much. Thank you, Mr. Anisuddola. দর্শক, বাংলাদেশ ভারত বাণিজ্য অশুল্ক বাধা প্রসঙ্গে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে আজ কোন পণ্য কেমন দামে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে আজ প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $63.69 দরে। প্রতি আউন্স স্বর্ণ 1204.55 ডলার ও রূপা প্রতি আউন্স বিক্রি হচ্ছে $16.36। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি পাউন্ড সয়াবিন তেল বিক্রি হচ্ছে $31.52 দরে। প্রতি টন চিনি $372.70 ও প্রতি বুশেল গম বিক্রি হচ্ছে $494.50। এছাড়া প্রতি পাউন্ড কফি $138.70, প্রতি পাউন্ড তুলা $63.29 এবং প্রতি বুশেল ভুট্টা পাওয়া যাচ্ছে $379.75 দরে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। গেল বছরের তুলনায় চলতি বছরে জার্মানির অর্থনীতি বেশি শক্তিশালী হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির শীর্ষ অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে। ফলে 2014 সালের তুলনায় বেশি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন সম্ভব হবে বলেও জানিয়েছে তারা। তবে এজন্য কর ব্যবস্থাপনা খাতের পুনর্গঠন জরুরি বলে মনে করছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা। যথাযথভাবে কর আদায় সম্ভব হলে বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব হবে বলেও জানিয়েছেন তারা। এছাড়াও চলতি ও আগামী বছরের বাজেটে 2000 কোটি ইউরোরও বেশি উদ্বৃত্ত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থনৈতিক গবেষণা সংস্থার এই প্রতিবেদনে।
ইউরোপের বাজারে মার্কিন সার্চ ইঞ্জিন গুগলের একক আধিপত্যের যে অভিযোগ ইউরোপিয়ান কমিশন এনেছে তাকে অযৌক্তিক হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে গুগল যদি জনপ্রিয়তার অপব্যবহার করে থাকে তাহলে তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ বলেই মত তাদের। 10 সপ্তাহের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে সার্চ ইঞ্জিন গুগলকে। এদিকে অভিযোগকে অনৈতিক এবং অযৌক্তিক বলে মনে করছে যুক্তরাষ্ট্র এবং গুগল। ইন্টারনেটে যে কোনো কিছু সহজে খুঁজে পেতে হলে গুগলের সাহায্য যেন না পেলেই নয়। সার্চ ইঞ্জিন হিসেবে গুগল এতটাই পরিচিত যে এই ওয়েবসাইটটির ওপরই নির্ভরশীল অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীরা। কিন্তু সম্প্রতি ইউরোপিয়ান কমিশন বলছে অনলাইনের বাজারে একক আধিপত্য বিস্তার করছে গুগল। আর এভাবে গুগল নিজেদের পণ্য আর সেবার বিজ্ঞাপনকে প্রাধান্য দিয়ে নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। অথচ ইউরোপের অন্তত 90% মানুষই অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহার করছে গুগলকে, যেখানে মার্কিন নাগরিকদের মধ্যে এ হার মাত্র 70%। ইউরোপীয় ইউনিয়নের এমন অভিযোগে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ইউরোপে গুগল ব্যবহারকারী মানুষের অভাব নেই। কিন্তু ইয়াহুর চেয়ে ব্যতিক্রম কিছু তো গুগল করছে না। ইউরোপ যুক্তরাষ্ট্রে ইয়াহুর ব্যবহারকারীর সংখ্যা কম, এটা তো গুগলের কোনো দোষ না। তবে গুগল যদি এই জনপ্রিয়তার অপব্যবহার করে তবে তা অপরাধ বলেই গণ্য হবে। এদিকে এই অভিযোগের কারণে তোপের মুখে পড়েছে গুগলের মোবাইল অ্যাপ্লিকেশনগুলো। এছাড়া গুগলে কোনো কিছু সার্চ দিলে সর্বপ্রথম গুগল ম্যাপস, গুগল প্লাস, গুগল শপিং সার্ভিসকে দেখানো হয় বলেও অভিযোগ ইউর। আপনি গুগলে যেটাই সার্চ দেন গুগল আপনাকে প্রথমে তাদের শপিং সার্ভিসের সন্ধানই দেবে। এটা অবশ্যই জনপ্রিয়তার অপব্যবহার, এজন্য গুগলকে জরিমানা দিতে হতে পারে। এ অভিযোগ প্রমাণিত হলে কয়েকশো কোটি ডলারের জরিমানা গুনতে হতে পারে গুগলের। তাই ইউর এই অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে যুক্তরাষ্ট্র বলছে মার্কিন টেক জায়ান্টগুলোর ক্ষমতা আর জনপ্রিয়তা কমাতেই এমন অভিযোগ তুলছে ইউ। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। গ্রিসের এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের কোনো ঋণদাতার কাছে অর্থ সহায়তা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জার্মান অর্থমন্ত্রী ওলফগ্যাং শাউবেল। ওয়াশিংটনে গ্রিক অর্থমন্ত্রী ইয়ান্নেস ভারুফিকাসের সাথে এক বৈঠকে তিনি আরো বলেন, এক্ষেত্রে গ্রিসকে বেইজিং এবং মস্কোয় বিনিয়োগ গুরুত্ব দেওয়া উচিত। গ্রিসের ঋণের বোঝা বাড়তে থাকার পাশাপাশি ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে বলেও মন্তব্য করেছেন শাউবেল। এদিকে গ্রিক অর্থমন্ত্রী ইয়ান্নিস ভারুফাকিস বলেছেন, গ্রিস এখন কোনোভাবেই ইউরোজোন থেকে বেরিয়ে আসবে না, বরং দাদা গোষ্ঠীকে সন্তুষ্ট করতে যা করা দরকার সবই করবে গ্রিক সরকার। অবকাঠামো নির্মাণে এবার সিমেন্টের বিকল্প এক নতুন ধরনের জিওপলিমার উদ্ভাবন করেছেন পোল্যান্ডের পদার্থবিজ্ঞানীরা। আগ্নেয় শিলা থেকে তৈরি পরিবেশ বান্ধব এই উপাদানটি ভবিষ্যতে আবাসন শিল্প খাতের আদর্শ নির্মাণ উপকরণ হয়ে দাঁড়াবে বলেও দাবি করছেন তারা। জিওপলিমার মূলত এক বিশেষ ধরনের অজৈব রাসায়নিক পদার্থ। ছায়ের সঙ্গে বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এটি তৈরি করা হয়। সিমেন্টের বিকল্প নির্মাণ উপকরণ হিসেবে আবাসন খাতের চাহিদা রয়েছে বিশ্বজুড়েই। এরই ধারাবাহিকতায় এবার আগ্নেয় শিলা থেকে নতুন ধরনের জিওপলিমার উদ্ভাবন করেছেন পোল্যান্ডের পদার্থবিজ্ঞানীরা। খুব শিগগিরই স্বল্প খরচে এই জিওপলিমার দিয়ে অধিক শক্তিসম্পন্ন দীর্ঘস্থায়ী ভবন নির্মাণ সম্ভব হবে বলেও দাবি করছেন তারা। আমাদের এই জিওপলিমার অন্যদের তুলনায় আলাদা, কারণ এর সঠিক ও নির্দিষ্ট মাত্রা রয়েছে, যে কারণে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিমত্তা আরো জোরালো হয়। যদি কোনো কারণে আপনার বাড়িতে আগুন লেগে যায় তাহলে সাধারণ নির্মাণ উপকরণগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের এই জিওপলিমার দিয়ে নির্মিত বাড়ি আগুনের উত্তাপে কিছুই হবে না, বরং বাড়ির স্থায়িত্ব আরো বাড়বে। শুধু সিমেন্টের বিকল্প হিসেবেই নয়, বাড়ির ভেতরে কক্ষের দেয়ালের রঙের কাজও করতে পারে জিওপলিমার। এছাড়াও বাড়ি নির্মাণে ইট কিংবা টাইলস হিসেবেও এর ব্যবহার সম্ভব বলে জানিয়েছেন পদার্থবিজ্ঞানীরা। এই বিশেষ জিওপলিমার আপনার কক্ষের আর্দ্রতা রক্ষা করবে, এছাড়াও উচ্চ তাপমাত্রা ও আগুনের উত্তাপ থেকেও আপনাকে সুরক্ষিত রাখবে। সিমেন্টের তুলনায় জিওপলিমার তৈরিতে স্বল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বলে পরিবেশে কার্বনের নিঃসরণ কমাতে এটি ভূমিকা রাখবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এজি মাহমুদ, সময় সংবাদ। রাশিয়ার অর্থনীতি উন্নয়নের পথে হাঁটতে শুরু করেছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শিগগিরই কেটে যাবে দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা। দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, শিগগিরই রাশিয়ার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমারা। তবে পুতিনের এসব মন্তব্যের একেবারেই বিপরীতমুখী অবস্থানে বিশ্লেষকরা।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মন্দা থেকে বেরিয়ে আসতে পারছে না রাশিয়া। রুবেলের মান কিছুটা স্থিতিশীল পর্যায়ে পৌঁছালেও কমেছে শ্রমিক মজুরি। ক্রিমিয়া, ইউক্রেন কিংবা গ্রিসের মতো অনিশ্চয়তার দিকেই এগিয়ে যাচ্ছে রুশ অর্থনীতি। অথচ এসবের কোনোটাই ভাবিয়ে তুলছে না রুশ প্রেসিডেন্টকে। তাই তো সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বেশ দাপটের সাথেই তিনি বললেন, শিগগিরই স্থিতিশীল হবে রুশ অর্থনীতি। রুবল আবারও শক্তিশালী হচ্ছে, তাছাড়া বাজার পরিস্থিতিও এখন স্থিতিশীল হচ্ছে। আমার মনে হয় দেশের অর্থনীতি এখন ভালো অবস্থায় রয়েছে। ব্যাপক দরপতনের পর ফেব্রুয়ারি থেকে ডলারের বিপরীতে বাড়তে শুরু করেছে রুশ মুদ্রা রুবেলের মান। তবে অর্থনৈতিক সমস্যাগুলোর দীর্ঘমেয়াদী সমাধান এত সহজেই আসবে না বলে মন্তব্য বিশেষজ্ঞদের। রুবলের মান কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু তা দেশের অর্থনীতির জন্য খুব একটা ফলপ্রসূ হবে না। এবছর রাশিয়ার মন্দা চরমে পৌঁছাবে। প্রবৃদ্ধি 4 থেকে 5% পর্যন্ত কমবে। মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরেই থাকবে। দেশের চলমান সমস্যার জন্য পশ্চিমাদের দায়ী করে পুতিন বলছেন, কূটনৈতিক সম্পর্কের স্বার্থে শিগগিরই এসব নিষেধাজ্ঞা তুলে নেবে পশ্চিমারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, বাংলাদেশ ভারত বাণিজ্যে অশুল্ক বাধা প্রসঙ্গে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন জ্যেষ্ঠ বাণিজ্য সচিব মোহাম্মদ হেদায়েতুল্লাহ মামুন, ডিসিসিআই এর সভাপতি হোসাইন খালেদ এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি এর সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। Is that called GAP, GAP, Good Agricultural Practice. On the international level, the topmost authority is called Global GAP, and in line of Global GAP, each country is implementing or establishing their own country GAP. And in Bangladesh, in this respect, the focal point is Ministry of Agriculture, and Ministry of Environment is also there, with some other stakeholders. And we're also under a process of establishing Bangladesh GAP. This GAP is so important that it covers all aspects of agriculture, starting from the land preparation, then, intercultural operations, irrigation, use of any other fertilizer, chemicals, then harvesting, transportation, packaging, everything. It's clearly been mentioned what requirements needed to be looked in while carrying out these processes. দর্শক, বাংলাদেশ ভারত বাণিজ্য অশুল্ক বাধা প্রসঙ্গে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাড়তি লাভের আশায় বাজারে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ক্ষতিকর মশার কয়েল। প্যাকেটের গায়ে উৎপাদক প্রতিষ্ঠানের তথ্য না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। আমদানি কমায় রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা ব্যবসায়ীদের। এবং রংপুরে আর মাত্র কদিন বাদেই সোনালী ধানে ভরে উঠবে কৃষকের গোলা। চাষের উপকরণ আর প্রকৃতি অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।